বিচারহীনতার সংস্কৃতির কারণেই গাজীপুরে বাবা মেয়ের আত্মহত্যা, বলছে মানবাধিকার কমিশন। জনশক্তি রপ্তানি এখনও দালাল নির্ভর, সরকারি দুর্নীতির অভিযোগ, পদ্ধতি সহজ করার পরামর্শ। রাজশাহীতে পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় 5 জনের মরদেহ উদ্ধার, 2 জন শিশু। নতুন ভ্যাট আইন কার্যকর হলে ক্ষতি হবে ব্যবসায়ীদের, সিদ্ধান্ত পরিবর্তন না করলে আন্দোলনের হুঁশিয়ারি। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সাথে আছি আমি সালে জহুর চৌধুরী। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিচার না পেয়ে গাজীপুরের শ্রীপুরে মেয়েসহ ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছেন এক বাবা। বিচারহীনতার সংস্কৃতির কারণেই এই আত্মহত্যা, বলছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। আত্মহত্যাকারী হযরত আলীর বাড়ি ও ঘটনাস্থল সোমবার পরিদর্শন করেছেন তিনি। গাজীপুর থেকে শেখ শফিউদ্দিন জিন্নার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত রিশাদ হাসানের কাছে। বারবার কান্নায় ভেঙে পড়ছেন হালিমা বেগম। স্বামী ও সন্তানের এমন মৃত্যু তো কখনো কল্পনাও করেননি তিনি। পুলিশ এবং ইউনিয়ন পরিষদের মেম্বারের কাছে ধর্ষণ ও গরু চুরির বিচার না পেয়ে শনিবার সকালে শ্রীপুর রেল স্টেশনের কাছে হযরত আলী ও তার পালিত মেয়ে আয়েশা একসঙ্গে ঝাঁপিয়ে পড়েন তিস্তা এক্সপ্রেসের নিচে। এটা খেলাইতেছে, রাস্তাতে আটকাইছে, সাইকেল নিয়েছে, এবার আরেকজনের দেখে আসছে কেন আছে, রক্ত বাইসা পড়ছে। আমি খবর পাইছিলাম, ভাই কইছে না আমি দিকে কারফুট খরিদারফুট কেন যে আমি কোনো খোলা আমার দুধ দিচ্ছি, গরু মারা ডাইছে, দুটা বউ গেছি। এই ঘটনায় এরই মধ্যে একজনকে আটক করা হয়েছে বলে জানান গাজীপুরের পুলিশ সুপার। এছাড়াও আসামি 2 দিনের রিমান্ড সহ পুলিশের দায়িত্ব অবহেলা খতিয়ে দেখতে 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করেছে গাজীপুর জেলা পুলিশ। আত্মহত্যা নয়, অ্যাক্সিডেন্ট, এটা আমরা তদন্ত করে বের করছি। তবে আমরা অলরেডি এই ঘটনার যে মীমাংসাকারীদের কথা ছিল, প্যানেল মেম্বার আবুল ব্যাপারী, তাকে আমরা গ্রেফতার করে জিআরপি থানায় দিয়েছি। মামলা রয়েছে, আমার তদন্ত চলছে। পুলিশের কোনো গাফিলতি আছে কিনা সেটা আমরা তদন্ত করছি এবং আমরা এটা খোঁজখবর নিচ্ছি। অবশ্যই যদি পুলিশের কোনো গাফিলতি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সোমবার আলীর বাড়ি ও ঘটনাস্থল পরিদর্শন করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান রিয়াজুল হক। এই ঘটনার জন্য বিচারহীনতাকেই দায়ী করেন তিনি। আইনের শাসন থেকে আমরা এখন অনেকটা দূরে আছি, যার কারণে এই মানুষটাকে কোনো জায়গায় বিচার না পেয়ে তার নিজের জীবন দিয়ে তাকে এই বিচারের জন্য একটা দৃষ্টান্ত স্থাপন করতে হলো আর কি, যাতে অসহায় মানুষ জীবন পায়। আমাদের দেশে যে বিচারহীনতার সংস্কৃতি আছে। শ্রীপুর থানা পুলিশ গ্রেফতারকৃত মেম্বার আবুল হোসেনকে জিআরপি থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। রিশাদ হাসান, নিউজ 24। দেশের জনশক্তি রপ্তানি এখনো মূলত দালাল নির্ভর, যে মাধ্যমের প্রতারণার ঘটনা নিয়মিত হলেও সরকারের নেই তোড়জোড়। কারণ সরকারি পদ্ধতিতে ঘুষ, দুর্নীতি, স্বজনপ্রীতি এবং আমলাতান্ত্রিক জটিলতা প্রবল। বিশেষজ্ঞরা বলছেন, অর্থনীতিতে সমৃদ্ধ জনসংখ্যা রপ্তানি প্রক্রিয়া সহজকরণের বিকল্প নেই। জনশক্তি রপ্তানি নিয়ে 5 পর্বের ধারাবাহিক রিপোর্টের 3য় পর্বে আজ লাকমিনা জেসমিন সোমা তুলে ধরছেন জনশক্তি রপ্তানিতে প্রতারণার চিত্র। ফরেন ল্যাঙ্গুয়েজ শেখানো হয় মেইনলি, প্রায় 21টা দেশের ভাষা শেখানো হয়। আমাদের স্যার হচ্ছে ঢাকা ভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করা। যে বলছিলেন যে আপনারা প্রসেসিং করে দেন, তো প্রসেসিং বলতে হচ্ছে আমরা অন্য সব জায়গায় হয়তো 12 লাখ নেয়, আমরা 8 লাখ করে নিই। ভাষা শিখিয়ে লোক পাঠানো তো দূরে থাক, এই নামে আদৌ কোনো রিক্রুটিং এজেন্সির হদিস মেলেনি সরকার অনুমোদিত তালিকায়। টিআইবির গবেষণা বলছে, জনশক্তি রপ্তানি খাত এখনও মূলত দালাল নির্ভর। পর্যাপ্ত জ্ঞানের অভাবে দালাল ধরেই বিদেশ যেতে চান বাংলাদেশি শ্রমিকরা। অনেক ক্ষেত্রে সরকার নিজেই চাইছে না এই খাত থেকে দালাল প্রথা তুলে দেওয়া হোক। আর এর পেছনে বড় যুক্তি হলো, এই দালালরাই বড় একটি অংশে শ্রমিকদের বিদেশে যেতে উদ্বুদ্ধ করে। শুধুমাত্র রিক্রুটিং এজেন্সিকে কেন্দ্র করে নীতিমালা প্রণয়ন বা আইন প্রণয়ন কিন্তু খুব একটা কাজে দেবে না, কারণ একটা বিপুল অধিকাংশ কিন্তু এর বাইরে থেকে যাচ্ছে।
তাদেরকে কিভাবে জবাবদিহিতার মধ্যে আনা যায় সেটাও নিশ্চিত করতে হবে। রিক্রুটমেন্ট যে মেথড, এই মেথডের একটা পরিবর্তন আনতে হবে, যেন ওয়ার্কার যেন ব্যাংকে টাকা দিতে পারে এবং ওরা যেন সেফ ফিল করে। আরেকটা হতে পারে দালাল যদি দূরই না করা যায়, দালালদেরকে একটা ডোমেস্টিক লাইসেন্স দিয়ে দেওয়া। G2G প্রক্রিয়ায় সরকারিভাবে বিদেশে যাওয়ার ক্ষেত্রে প্রতারণার ঝুঁকি কম থাকলেও আছে ঘুষ, দুর্নীতি, স্বজনপ্রীতি ও আমলাতান্ত্রিক জটিলতা। আমি মালয়েশিয়া যাওয়ার জন্য অনেকদিন ধরে টাকা দিয়ে রাখছি, কিন্তু মালয়েশিয়ার জন্য আমাকে বারবারই ঘুরানো হচ্ছে। কত টাকা দিচ্ছেন দালালকে? দালালকে দিয়েছে 5,80,000 টাকা। বলতেছে এই মাসে দেবে, ভিসা আসছে এই মাসে যে ম্যান পাওয়ার করো, ম্যান পাওয়ার পরে বলতেছে ফিঙ্গারিং দাও। এইভাবে করতে করতে 2-2.5 মাস হয়ে গেছে, এখনও কোনো ক্লিয়ারেন্স পাইনি আর কি। দীর্ঘ 3 বছর ধরে চেষ্টা করতেছি, কিন্তু কোনো নাম আসে না। এমনও ভাই আছে 8 বছর চেষ্টা করতেছে, নাম আসে না। কিন্তু নামটা যে আসে না, কিন্তু আমাদের দুঃখের বিষয় এটাই যে আমরা ভাষা জানি কিন্তু আমাদের নাম আসে না। এখানেই শেষ নয়, এত সব বাধা পার হয়েও তীরে এসে তরি ডোবে এই শ্রমের ফেরিওয়ালাদের, যখন মেডিকেল টেস্ট শেষে হাতে ধরিয়ে দেওয়া হয় অযোগ্যতা বা অক্ষমতার সার্টিফিকেট। পয়লা যে টেবিলসে দিয়েছিলাম ওই টেবিলসে কাজ করতে পারে নাই, মেডিকেলের ডেট চলে গেছে, আবার আজ মেডিকেল করে দিয়েছে। বিশাল কি সমস্যা হয়েছে, এই জন্য আবার মেডিকেল করতে হবে। আবার মেডিকেলের ডেট শেষ হয়ে গেছে, এখন আবার মেডিকেল করতে আসছে। এখন নাকি বলে গামকা যে কার্ডটা দিছে, এই কার্ডটা নেড়ে দিছে, ঢুকে নাই, এখন রিটার্ন আইছি আবার। মেডিকেল বাদ আছে। আপনারা তো মেডিকেলের স্লিপ পেয়েছেন, কোথায় করাতে হবে? আমার একটা ইয়াতে বনানি। এটা আমাকে বলি নাই, আমি জানি না। এর চেয়ে আরো উন্নত করলে আমাদের আরো সুখ সুবিধা হবে। এত সব বাধা বিপত্তির পরও সচ্ছল জীবন কিংবা সমৃদ্ধ জাতীয় অর্থনীতির জন্য জনশক্তি রপ্তানির বিকল্প নেই। আর সে কারণে বিদেশে শ্রমিক পাঠানোর এই পথকে আরও নির্ঝঞ্ঝাট এবং সহজ সরল করতে সরকারি নজরদারি বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। রাজশাহীর দরগাপাড়ায় পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ 5 জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স। এর মধ্যে 2 জন শিশু। রাজশাহী পদ্মা নদীতে এই নৌকাডুবির ঘটনা ঘটে। এ সময় ঝড়ের কবলে পড়ে শিশুসহ নিখোঁজ 5 জনের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ভোর 5টার দিকে নগরীর মতিহারের ফুলতলা ঘাট এলাকায় পদ্মা নদীতে লাশগুলো ভেসে উঠতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে ফায়ার সার্ভিস গিয়ে লাশগুলো উদ্ধার করেন। নিহত 2 শিশু স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থী। এর আগে গত রোববার রাতে কালবৈশাখী ঝড়ে পড়ে ওই 5 জন নিখোঁজ হয়েছিলেন। আমরা নদীতে ভাসমান অবস্থায় এই লাশগুলো পেয়েছি। কয়জন? 5 জন। 4 জন এখানে নিয়ে আসছি, আরেকজন আছে, আসতেছে। নামগুলো বলতে পারবেন? শিশু বা পুরুষ? কি নাম? সব পুরুষ। ওই 2 জন হলো বাচ্চা, আর 3 জনের বয়স হলো এই 22-23, একজনের বয়স 40-এর মতো এরকম। এবারে তৃণমূলের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আমাদের নিয়মিত আয়োজন বাংলাদেশ লাইভ প্রসঙ্গ। একসময়ের খরস্রোতা খাল রাজশাহীর কাটাখাল দখল আর দূষণের কবলে পড়ে এটি এখন মৃতপ্রায়। মহানগরীর উপকণ্ঠের এই খালের কারণে এখন হুমকির মুখে পড়েছে 2 পারের কয়েক হাজার হেক্টর জমির ফসল। বর্ষা আসলেই ডুবে যাওয়ার আশঙ্কায় থাকেন এই অঞ্চলের চাষিরা। কিন্তু এই খালের কেন এই অবস্থা, দখলই বা করছেন কারা? বাংলাদেশ লাইভে সেই প্রশ্নের উত্তর খুঁজতে এখন যোগ দিচ্ছেন রাজশাহী থেকে সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, এই খালটির কেন এই অবস্থা? উদ্ধারের কোনো উদ্যোগ কি এখনো পর্যন্ত নেওয়া হয়েছে? জোহর, আপনি যেমনটি বলছিলেন যে আমি আছি এখন মহানগরীর উপকণ্ঠ কাটাখালী এলাকায়, যে খালটি এই অঞ্চলের মানুষের জন্য এখন মরণ ফাঁদ হয়ে গেছে। কেন, কি অবস্থা, এটি একটু পরে দেখাতে চাই। তার আগে আপনার মাধ্যমে দর্শকদের একটু দেখাতে চাই যে এখানে কিভাবে দখল হয়েছে। কাটাখালী যে পৌরসভাটি আছে, সেই পৌরসভার যে ময়লা আবর্জনাগুলি থাকে এবং যেগুলি হচ্ছে বাজারের যে ময়লা আবর্জনা, সেগুলো কিন্তু ফেলে এই খালটিকে কিন্তু ধীরে ধীরে ভরাট করা হচ্ছে। এছাড়া আরেকটি বিষয় যেটি হলো যে পাকা স্থাপনা করেও কিন্তু এক ধরনের দখল প্রক্রিয়া চলছে। আপনি দেখতেই পাচ্ছেন
যে এইখানে বড় বড় পিলার নির্মাণ করা হয়েছে এবং ধীরে ধীরে কিন্তু এইগুলিকে যেগুলো করা হচ্ছে সেগুলো হচ্ছে আস্তে আস্তে এগুলো এইভাবে পিলার তোলা হচ্ছে, এরপরে আস্তে করে সেগুলো দোকান তৈরি করা হচ্ছে। এইটি হচ্ছে এক রকমের প্রক্রিয়া। আর আরেকটু যদি দেখা যায় যে আমার হাতের বাম দিকে কিন্তু একই প্রক্রিয়ায় দখল হচ্ছে এবং এখানে যেটি হয়েছে সেটি হলো যে বড় মার্কেট গড়ে তোলা হয়েছে এবং এই খালটির উপরেই। আর ভরাটের প্রক্রিয়াটিও কিন্তু ধীরে ধীরে সেভাবেই করা হচ্ছে। তো আমরা এখানে যে অবস্থাটি দেখছি যে এই মার্কেটটিকে কিন্তু দীর্ঘদিন ধরেই নিচ দিয়ে যে পানি চলাচলের রাস্তাটি ছিল সেটি কিন্তু ভরাট করে ফেলা হয়েছে, ফলে পানি চলাচল আর করছে না। তো আমি এ নিয়ে একটু কথা বলতে চাই। আমাদের সঙ্গে এখানে আছেন স্থানীয়রা, যে এই যে যেভাবে জমি এই যে খালটি দখল হয়ে যাচ্ছে এর ফলে কি কি সমস্যা হচ্ছে এই এলাকায়? এলাকায় সমস্যা হচ্ছে আপনার এই নিচে হাজার হাজার একর জমি আছে, এই জমিগুলোতে আপনার পানিবদ্ধতা হয়ে ধান বা যে কোনো আবাদ করতে গেলে সব কিছু একবারে নষ্ট হয়ে যাচ্ছে এবং আপনার বাড়িঘরেও পানি ঢুকে চলে যাচ্ছে মনে করেন। তো এই যে দখলটা চলছে, আপনারা তো স্থানীয় ব্যবসাও করেন, আপনারা কেন বাধা দিচ্ছেন না? আমরা বাধা দেওয়ার অনেক চেষ্টা করেছি, কিন্তু ধরেন এখান থেকে যে আমরা পানি উন্নয়ন বোর্ডে যে ইয়াগুলো দেওয়া হয় তারা কিভাবে রাজনৈতিক কারণে হোক যে কোনোভাবে হোক ওটা চাপা পড়ে যায়, ধামা পড়ে যায়। ধন্যবাদ আপনাকে। জহুর, যেই ব্যবসায়ী যেমনটি বলছিলেন যে এখানে বাধা দেওয়া হয়েছে কিন্তু তারপরে দখল প্রক্রিয়া চলছেই। এছাড়া আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে শুধুমাত্র এই দখল প্রক্রিয়ার কারণে পানি চলাচল বন্ধ হয়ে গেছে এমনটি নয়, যেটি হচ্ছে যে এইখানের যে দুই পাশের যে হাজার হাজার হেক্টর জমি আছে সেগুলি কিন্তু বর্ষার সময় পানিতে জলাবদ্ধ হয়ে পড়ে, এরপরে কিন্তু চাষিরা ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত হয়। আমরা একটু কথা বলতে চাই এখানে কাটাখালী বাজার ব্যবসায়ী সমিতির সহসভাপতি আছেন তার সঙ্গে, যে এই যে দখল প্রক্রিয়া যেটি চলছে, যে পাকা স্থাপনা নির্মাণ করে, এটিকে আপনারা কিভাবে দেখেন? এটা আপনার বারবার আমরা দীর্ঘদিন হলে তাকে আমরা দরখাস্ত করি করি সে উপর মহল থেকে আবার সে আবার কিকের বদ্ধ হয় যে আমরা তো সে বুঝতে পারিনি। আমার হাটের পানি এলে এক হাঁটুকের সে পটল ভেসে আলু ভেসে যায়। আমরা তো এলি দীর্ঘদিন হলে আছে মাসদুর চেয়ারম্যান ছিল পৌরসভার, সে চেয়ারম্যান, সে কোনোদিন আমাকে চোখেও তাকায় দেখেনি কোনোদিন। তারপরে তো আসছে আমার বেটা 1.5 বছর দেখাশোনা শুরু করে। এটি তো কাটাখালী পৌরসভার মধ্যে, তো এই ড্রেনটি যে পরিষ্কার বা সংস্কার করার উদ্যোগ কি কাটাখালী পৌরসভা কখনো নিয়েছে? না, কোনোদিন যাবত নেয়নি, এই যাবত কোনোদিন কেউ নেয়নি। এই যাবত আমাদের সমস্যা কেউ দেয় না। হ্যাঁ, যে দুর্গতি আমরা পড়ে আছি যে এরকম সমস্যা কেউ কোনোদিন দেয়নি। আপনি তো বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি, তো যেটি হচ্ছে যে যে ব্যবসায়ীরাই জায়গা দখল করছেন, এটি যে অভিযোগ, এটিকে আপনি কিভাবে দেখেন? এটা আমরা মানা করি, ওই উপর মহল থেকে কি বলে যে আমরা লিখেছি, আমরা ওই পতন তুলে লিখেছি, আমরা তরকারি উপর মহল থেকে লিখেছি তাই বলে। পানি উন্নয়ন বোর্ড তো বলছে যে তারা এরকম কোনো অনুমতি দেননি। তারাই জানে, আমাকে কাগজ বলে কাগজ আমরা দেখেছি, আমরা রিসিপ্ট কেটে লিখেছি, কেটে লিখেছি, এরকম আমাকে বলে আমরা কি বলবো, তাদের দখলে উপর মহল থেকেই তো তারা এরকম আমাকে বোঝায়। ধন্যবাদ আপনাকে। জহুর, যেমনটি বলছিলেন যে যারা এই খাল দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করেছেন, সেখানে যেটি হয়েছে যে পানি উন্নয়ন বোর্ডের কাগজপত্র তারা দেখিয়েছেন এবং এভাবেই কিন্তু তারা যে এখানে বড় বড় স্থাপনা নির্মাণ করছেন এবং ধীরে ধীরে এই খালটিকে কিন্তু একেবারে দখলের যে রাজ্য বলা যেতে পারে সেটি কিন্তু করে ফেলা হয়েছে। এখান থেকে আপনাকে আরেকটি তথ্য দিয়ে রাখি যে এটি পদ্মা নদীর উৎসমুখ থেকে শুরু হয়ে এটি কাটাখালী হয়ে এটি হরিয়ান সুগার মিল হয়ে কিন্তু বাগমারা এবং পবার আরেকটি নদীতে গিয়ে মিশেছে। একসময় এটি কিন্তু খরস্রোতা ছিল, তখন কিন্তু পানি চলাচল করতো, এর ফলে এই দুই পাশের যে জলাবদ্ধতা এটি কিন্তু থাকতো না। এখন কিন্তু সেটি আর থাকছে না, কারণটি হলো যে এর মধ্যে দিয়ে পানি চলাচলের যে রাস্তা সেটি কিন্তু একেবারেই বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়ার ফলে যেটি হয়েছে যে এই পানিগুলি যেহেতু আর কোথাও যেতে পারছে না, ফলে দুই পাশে কিন্তু প্রায় 2500 হেক্টর জমির ফসল কিন্তু প্রতি বছর নষ্ট হচ্ছে। এটি যদি সংস্কার করা যায় এবং এই খালটি যদি আবারও আগের মতো পানি চলাচল স্বাভাবিক রাখা যায় তাহলে কিন্তু এই ফসলগুলি রক্ষা পাবে। জহুর, এই ছিল রাজশাহীর কাটাখালী থেকে আমার কাছে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। দর্শক, এবারে আমরা যাব সুনামগঞ্জে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মাফিয়া মুক্তা, সেখানকার বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর জানতে। অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত হাওরবাসী যখন ঘুরে দাঁড়ানোর সংগ্রামে ব্যস্ত, তখনই নতুন দুর্যোগ হিসেবে দেখা দিয়েছে কালবৈশাখী। ঝড়ের তাণ্ডবে অসহায় এই মানুষগুলোর মাথা গোঁজার শেষ আশ্রয়টুকু উড়িয়ে নিচ্ছে। বাংলাদেশ লাইভে আমাদের এবারের লোকেশন সুনামগঞ্জ, যোগ দিচ্ছেন সহকর্মী মাফিয়া মুক্তা। মাফিয়া, কিভাবে কাটছে সুনামগঞ্জবাসীর দিন? জহুর, আমরা যতটুকু দেখেছি এতদিন থেকে যে এই যে
অতি বৃষ্টি এবং পাহাড়ি ঢলে এখানকার হাওরবাসী আসলে ফসল হারিয়েছেন তাদের যে জীবিকার উৎস সেগুলো, এবং একই সাথে কিন্তু নতুন করে তাদের জন্য আরেকটি দুর্ভোগের নাম হয়ে দাঁড়িয়েছে কালবৈশাখী ঝড়। গত রোববার রাতে যে ঝড়টি আসলে এই অঞ্চলে হয়েছিল তার পরবর্তীতে আমরা দেখেছি এখানে সাধারণ মানুষের যে বসত বাড়ি সেগুলো যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, ঠিক তেমনি ধারণা করা হচ্ছে সেখান থেকে এই এলাকায় একটি মার্কেটে আগুন লেগেছে এবং সেখানে প্রায় 11টি দোকান কিন্তু পুড়ে গেছে। সেই 11টি দোকান পুড়ে যাওয়ার কারণে কিন্তু এখানে যারা রয়েছেন, এখানকার দোকানে যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তারা কিন্তু বলছেন যে তাদের এই ক্ষতি পুষিয়ে নেওয়া যেমন কঠিন হয়ে উঠেছে, তেমনি হাওরবাসীর যে কান্না কিন্তু আসলে বারবার এই ধরনের দুর্যোগ রয়েছে, কিভাবে আসলে তারা ঘুরে দাঁড়াবে। একজন ব্যবসায়ী সাথে কথা বললাম, যারা দোকান ছিল ওই মার্কেটে, কি হয়েছে সেই বিষয়টি তার কাছ থেকে জানার জন্য। আগুনটা কখন লেগেছে এবং কি কি করতে হয়েছে? আগুনটা লেগেছে বলে আপনার 1টার দিকে। মাফিয়া, আপনাকে ধন্যবাদ। দর্শক, সুনামগঞ্জ থেকে হাওরবাসীর সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী মাফিয়া মুক্তা। আমরা আবারও চলে যাচ্ছি বাংলাদেশ লাইভে, আর আমাদের এবারের লোকেশন ময়মনসিংহ। বাংলাদেশে বেশ কিছুদিন থেকে প্রজনন সহায়ক প্রযুক্তির পরীক্ষামূলক ব্যবহার শুরু হয়েছে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে। এরই মধ্যে ভেড়ার ক্ষেত্রে এই প্রযুক্তির ব্যবহার সাফল্য পেয়েছেন এই বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। আর ময়মনসিংহ থেকে এরই খবর জানাচ্ছে আমাদের সহকর্মী সৈয়দ নোমান। নোমান, এই প্রযুক্তির সফলতা পেলে কি ধরনের সম্ভাবনার দ্বার খুলবে বলে গবেষকরা জানাচ্ছেন? অমিত সম্ভাবনার দেশ বাংলাদেশ একের পর এক সাফল্যে হাতছানি দিচ্ছে বাংলাদেশ। এই সাফল্যের ধারাবাহিকতায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কিন্তু একের পর এক সাফল্য উদ্ভাবন করে কৃষিক্ষেত্রে কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছে। তো এরই ধারাবাহিকতায় এখন নতুন করে উৎপাদন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ভেড়ার হিমায়িত ভ্রূণ উৎপাদন। এই ভ্রূণ উৎপাদনের মাধ্যমে একটি ভেড়ি থেকে প্রায় 8 থেকে 10টি বাচ্চা কিন্তু দেওয়া সম্ভব। তো আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাণী রিসার্চ এনিমেল খামারের সামনে, যেখানে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে একটি ভেড়ার মাধ্যমে ভেড়াকে আল্ট্রাসাউন্ড করা হচ্ছে, যেখানে দেখা হচ্ছে যে ভেড়ার কি আছে, বাচ্চা ছেলে না মেয়ে, অথবা এখানে দেখা যাচ্ছে যে এই বাচ্চাটি কিন্তু টুইন নাকি সিঙ্গেল। তো এই বিষয়ে আমি এখন বিস্তারিত কথা বলবো সার্জারি অ্যান্ড অবস্টেটিক বিভাগের প্রফেসর ডক্টর ফরিদা ইয়াসমিন বাড়ি ম্যাডামের সাথে। ম্যাডাম, আচ্ছা, এই বিষয়টা আপনারা কীভাবে শুরু করলেন? এটা হলো বাংলাদেশ সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল যে ভেড়ার উপরে নজর দেওয়া, কারণ তার ঋতুচক্র খুব কম সময়ের হয় এবং এর মাংস যেটা আমরা যদি বাংলাদেশের জনগণের মাংসের অভাব আছে, আমিষের অভাব আছে, তো এটাকে যদি আমরা এই মাংসের গুণগত দিকটা ধরে রেখে যদি আমরা বাচ্চা উৎপাদন বাড়াতে পারি, তাহলে বাংলাদেশের মানুষের এই প্রোটিনের যে পুষ্টির চাহিদা এটা কমে যাবে। এবং এই জন্যই আমাদের ডিপার্টমেন্টের প্রথমে বাস ইউএসডি কর্তৃক একটি প্রজেক্ট এসেছিল এবং সেই প্রজেক্টে আমরা প্রথম ভ্রূণ উৎপাদন করতে বাংলাদেশে সফল হই ওই মাল্টিপল ওভুলেশন এবং এমব্রায়ো ট্রান্সফারের মাধ্যমে। পরবর্তী সময়ে আমি এবং ডিপার্টমেন্টের প্রফেসর ডক্টর জুয়েনা আমরা চিন্তা করলাম যে আমরা যে সক্ষম হয়েছি এই বাচ্চাগুলো উৎপাদনের জন্য, আমরা এখন এরপরেই মাঠ পর্যায়ে এটা ছড়িয়ে দেবো কীভাবে যে মাল্টিপল ওভুলেশন এবং এমব্রায়ো ট্রান্সফারের মাধ্যমে ফ্রেশ এমব্রায়ো ট্রান্সফার করে একটা ইউ থেকে অন্তত 10টা বা মিনিমাম 6 থেকে 10টা বাচ্চা বাড়ানো যায়। তারপরে আমাদের চিন্তা আসলো আমরা যদি এই গুণগত ভ্রূণগুলোকে আমরা হিমায়িত করতে পারি, যেমন সিমেন শুক্রাণু যেমন হিমায়িত করে কৃষকের দ্বারে দ্বারে পৌঁছায় দেওয়া যায় তাদের প্রয়োজন অনুযায়ী, আমরা যদি এই গুণগত ভ্রূণগুলোকে হিমায়িত করে রাখতে পারি এবং যখন জনগণের দরকার হবে এগুলো তাদের চাহিদা মেটাতে পারে, তাহলে এই জেনেটিক গুণগত মান সম্পন্ন বাচ্চাগুলো আরও বেড়ে যাবে মায়ের দিক থেকে। এই জন্য হেকে প্রকল্পে আমি এবং
এবং ম্যাডামের যৌথ উদ্যোগে এই কাজটা আমরা হাতে নিয়েছিলাম এবং এখানে একটা পিএইচডি স্টুডেন্ট লাইফ স্টকের একজন অফিসার পিএইচডি স্টুডেন্ট কাজ করছেন এবং উনি অত্যন্ত সফলভাবে এই যে এমব্রয়গুলোকে ফ্রিজ করতে পারছেন ইদানিং এবং আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাতে পারছি যে এই ইমিডিয়েটলি আজকের থেকে 2-3 দিনের মধ্যে প্রথমভাবে একটা বাচ্চা প্রসব করতে যাচ্ছে। তো আমরা এই যে ভ্রূণ যে হিমায়িত করা এবং এটা মাঠ পর্যায়ে পৌঁছায় দেওয়া সে সম্বন্ধে আশাবাদী এবং আমরা আশা করি আমরা এটাতে আমাদের এই লক্ষ্যে আমরা লক্ষ্য অর্জন করতে সক্ষম হব। আপনারা কি মনে করছেন কতদিনের মধ্যে আপনারা বাজারজাতকরণে যেতে পারবেন? এখন আমরা এগুলোকে ফ্রিজ করতে পারছি, তারপরে আমাদেরকে কৃষকের ট্রেনিং দেওয়া হয়ে গেছে। এগুলো আমরা এখন আমার মনে হয় কৃষককে আবার জানাতে হবে যে আমাদের একটা ওয়ার্কশপ করে তারপর আমরা ফিল্ডে চলে যাব। ডিপার্টমেন্টে আরেকটা প্রজেক্ট এসেছে, এটা মিনিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে, যেটা এই ফ্রোজেন এমব্রয়গুলোকে মাঠে নিয়ে তাদের প্রেগনেন্সি রেট কত হয় সেটা দেখার জন্য, এবং এটা শুরু হয়ে গেছে গত মাস থেকে। ধন্যবাদ ম্যাডাম। আমাদের যেমনটি এর আগে জানিয়েছিলেন যে ময়মনসিংহের বিভিন্ন খামারে কিন্তু ইতিমধ্যেই এই প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে, পরীক্ষামূলকভাবে চলছে। জহুর, এই ছিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। নোমান, আপনাকে ধন্যবাদ। দর্শক, ময়মনসিংহ থেকে এবারে যাব কক্সবাজারে। বহুল আলোচিত কক্সবাজারের মেরিন ড্রাইভের কাজ আগামী 6 মে এই সড়কটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সড়ক নিয়ে কক্সবাজারের মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। পর্যটন খাতে উদিত হয়েছে সম্ভাবনার নতুন সূর্য। এইসব জানতে বাংলাদেশ লাইভে এবারে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রিয়াজ হায়দার চৌধুরী। রিয়াজ, মেরিন ড্রাইভের কাজ তো এরই মধ্যে শেষ হয়েছে, তো কি প্রভাব পড়বে কক্সবাজারের পর্যটন খাতে, কিংবা এটা নিয়ে কি ভাবছে কক্সবাজারবাসী? আপনি যেমনটি বলছিলেন, অত্যাসন্ন 6 মে আমাদের প্রধানমন্ত্রী মেরিন ড্রাইভে উদ্বোধন করবেন। শুধু মেরিন ড্রাইভে নয়, কক্সবাজার অর্থাৎ বৃহত্তর চট্টলার এই পর্যটন শহরে অনেকগুলো প্রকল্প, অন্তত 2 ডজনের মতো প্রকল্প আছে, লক্ষ লক্ষ কোটি টাকা। তার মধ্যে সোনাদিয়া গভীর সমুদ্র বন্দর এবং মাতারবাড়িতে 3টি বিদ্যুৎ কেন্দ্র সহ প্রায় 26টির মতো মেগা প্রজেক্ট রয়েছে কক্সবাজারের উন্নয়ন সমৃদ্ধির ক্ষেত্রে। এবং এই প্রকল্পগুলোকে কেন্দ্র করে বিশেষ করে মেরিন ড্রাইভওয়ে, যেটি কিনা বিশ্বের অন্যতম প্রধান ড্রাইভওয়ে, সেটিকে কেন্দ্র করে চট্টগ্রাম অর্থাৎ কক্সবাজার সহ সারা দেশের মানুষের মধ্যে একটি আগ্রহ রয়েছে। আমরা এই প্রসঙ্গে কক্সবাজারের চলমান উন্নয়ন কাজ, রাজনীতি এবং বিশেষ করে মাদক ব্যবসার যে গলি পথ, তার বিরুদ্ধে দাঁড়িয়ে কক্সবাজারের মানুষ কেমনটি ভাবছেন সে নিয়ে আজকে কথা বলতে আমাদের সাথে উপস্থিত হয়েছেন নাজনীন সরোয়ার কাবেরী, যিনি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং কক্সবাজার আবাহনী ক্লাব লিমিটেডের চেয়ারম্যান এবং সামাজিক সাংস্কৃতিক নানা সংগঠনে যিনি জড়িত। কাবেরী আমাদের সাথে উপস্থিত হয়েছেন, আমরা সরাসরি তার সাথে কথা বলতে চাই। স্বাগত জানাই আপনাকে। ধন্যবাদ রিয়াজ হায়দার। আমরা এবং আপনার মাধ্যমে আমি ধন্যবাদ জানাচ্ছি নিউজ 24 এর সমস্ত সম্মানিত দর্শক। আমরা উন্নয়নের কথা একটু খানিকটা জানতে চাই, বিশেষ করে মেরিন ড্রাইভওয়ে, যেটি কিনা 6 মে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন, এবং এর বাইরে অনেকগুলো মেগা প্রজেক্ট কক্সবাজারকে কেন্দ্র করে কাজ চলছে। কেমন উন্নয়ন সম্ভাবনা দেখছেন? মানুষের মধ্যে আসলে আশাবাদ কেমন? আমি তো মনে করি যে এটা কক্সবাজারের উন্নয়ন নয়, যে কথাটি আপনি বলছিলেন কিংবা সবাই বলে। আমি ভাবি যে আমাদের দেশ অগ্রসর হচ্ছে সামগ্রিক উন্নয়ন। পুরো বিশ্বের কাছে আমরা একটি ব্লুমিং কান্ট্রির দিকে রূপান্তরিত হচ্ছি। অমিত সম্ভাবনাময় 2021 সালের পরে 2042 সালের যে সম্ভাবনাকে মাননীয় প্রধানমন্ত্রী টার্গেট করেছেন, আমি মনে করি খুব উপযুক্ত এখন সময় আমরা পার করছি। কক্সবাজারের মানুষ আসলে ভৌগোলিক দিক থেকে বেশ পিছিয়ে ছিল। আমরা কখনো ভাবিনি এত উন্নয়ন সমৃদ্ধি কক্সবাজারের জন্য আসবে, এত কর্মসংস্থানের আমরা সম্ভাবনা দেখব এবং সৃষ্টির দিকে যাবে। আসলে আমরা কি আর বলবো, আমাদের লক্ষ্যের চেয়ে, আমাদের চিন্তা চেতনার চেয়ে লক্ষ লক্ষ কোটি টাকার মেগা প্রকল্প আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী এমনটি দাঁড়াচ্ছে যে প্রত্যাশার থেকে প্রাপ্তির সম্ভাবনা অনেক বেশি। এবং মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনা, তার যে আন্তরিকতা, আমরা খুব সাধারণ দৃষ্টিকোণ থেকে দেখি না, আমরা তাকে দেখি একেবারেই মহান আল্লাহর আশীর্বাদ হিসেবে।
তার উপস্থিতি কিংবা তার দেশের প্রতি আন্তরিকতা। অনেকে প্রধানমন্ত্রীর কথা যখন বললেন, তার দল বাংলাদেশ আওয়ামী লীগ, যেটিতে আপনি জেলার সাংগঠনিক সম্পাদক পদে আছেন এবং আপনি তো অনেক সামাজিক সাংস্কৃতিক কার্যক্রমও করেন, এই যে উন্নয়ন সম্ভাবনা যে কথাটি আপনি বলছেন, সেটি কি কোনো রাজনৈতিক অসহিষ্ণুতা, দলের আভ্যন্তরীণ বিরোধ কিংবা প্রতিপক্ষের কোনো অপ্রীতিকর ঘটনার আশঙ্কা কিংবা জঙ্গিবাদের যে আস্ফালন, তার সামগ্রিক যে ভয়াবহতা, সব কিছু মিলিয়ে কোনো প্রতিবন্ধকতা দেয়াল উঠছে? কক্সবাজারের উন্নয়নের প্রেক্ষিতে তো আসলে একটা আন্তর্জাতিক চক্রান্ত এর বিরোধিতা করছে। আন্তর্জাতিক চক্রান্তের আমরা অনেকটা শিকার। জঙ্গিবাদ এখানে মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে এবং আপনি যে কথাটি বলছিলেন যে মাদক আমাদের প্রধান বিরোধী শক্তি হিসেবে কাজ করছে। কিন্তু আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রীর যে ব্যক্তিত্ব এবং আমাদের যে আন্তরিকতা, সকল দল মত নির্বিশেষে জঙ্গিবাদ বলেন, মাদক বলেন, সব কিছু থেকে আমরা উত্তরণ ঘটাতে পারবো এবং কক্সবাজারের মানুষ অত্যন্ত প্রতিজ্ঞাবদ্ধ। আর রাজনৈতিক আভ্যন্তরীণ বিরোধ কলহ থাকবেই, যুগে যুগে ছিল, এখনও থাকবে। কিন্তু আমি মনে করি এত বড় মেগা প্রকল্প কিংবা মেগা স্বপ্নের কাছে খুবই তৃণমূল পর্যায়ের আমাদের সমস্যাগুলো এবং আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা রাজনৈতিকভাবে নিজেদেরকে এগিয়ে নিয়ে এবং আরও নতুন সম্ভাবনাময় নেতৃত্ববৃন্দকে স্বাগত জানিয়ে আমরা কক্সবাজারকে লক্ষ্যে পরিণত করতে পারি। বিএনপি কিংবা অন্য বড় জোটটির যে তৎপরতা, সেটিকে আপনি কেমন করে দেখছেন একজন ক্ষমতাসীন দলের নেতা হিসেবে? অ্যাকচুয়ালি কিংবা আসলে এখানে বিএনপি কিংবা জামাতের যে অপতৎপরতা কিংবা তৎপরতার কথা বলা হয়, আমি মনে করি যোগ্য নেতৃত্ব যখন হাল ধরে ফেলবে, মাননীয় প্রধানমন্ত্রী যখন যোগ্য নেতৃত্ব এবং আমরা যখন শপথ নিয়েছি কক্সবাজারকে আমরা সব কিছুর দিক থেকে, কর্মসংস্থানের দিক থেকে, স্বপ্নের দিক থেকে পুরো বাংলাদেশকে লিডিং একটা পজিশনে নিয়ে যাওয়ার জন্য বদ্ধপরিকর। সুতরাং আমি মনে করি বিএনপি জামাতের এই ক্ষীণ প্রচেষ্টা ক্ষীণই থেকে যাবে এবং সাংগঠনিক দিক থেকে বর্তমানে তারা অত্যন্ত দুর্বল, কারণ তাদের স্বপ্ন নেই, আপনার কাজও নেই। মানুষ যত ডেভেলপ হচ্ছে পুরো পৃথিবী, মানুষ তত স্বপ্নবান হচ্ছে এবং সম্ভাবনার দিকে এগিয়ে যাচ্ছে। শেষ করতে চাই, আমরা যেটি দিয়ে শুরু করেছিলাম মেরিন ড্রাইভ, 6 তারিখ প্রধানমন্ত্রী আসবেন, প্রস্তুতি কেমন দেখছেন বা সার্বিক পরিবেশটি কেমন? প্রধানমন্ত্রী যেদিন আসবেন আমি মনে করি জনসমুদ্রে রূপান্তরিত হবে। মানুষ অত্যন্ত বেশি সচেতন, অত্যন্ত বেশি তাকে স্বাগত জানাবার জন্য বসে আছে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আর চাওয়ার কিছু নেই, এখন আমাদের দেবার পালা। কারণ মাননীয় প্রধানমন্ত্রীর যে আন্তরিকতা, এখন একটা মানুষের কোনো দাবি নেই, এখন আমরা শুধু আমাদের পরস্পরের প্রতি যেন নিরাপত্তা যেন দান করি। কক্সবাজারের আপামর জনসাধারণ সহ যারা পর্যটক বিশ্বের বিভিন্ন জায়গা থেকে এসছেন এবং মেরিন ড্রাইভ অত্যন্ত সাংঘাতিক একটা বিষয়, আমরা স্বপ্নে কল্পনা করতে পারিনি। এক পাশে পাহাড়, আরেক পাশে সমুদ্রের যে অসম্ভব সুন্দর এক লীলাভূমি কক্সবাজার। আমরা মনে করি মাননীয় প্রধানমন্ত্রী সুন্দর একটি প্রকল্প হাতে নিয়েছেন এবং তিনি সাকসেসফুল এই বিষয়ে। পুরো পৃথিবীতে আপনি দেখেন মেরিন ড্রাইভ রয়েছে, কিন্তু লং বিচ যেহেতু আমরা পৃথিবীর শ্রেষ্ঠতম এবং দীর্ঘতম বিচ, পৃথিবীর কোথাও কিন্তু এক পাশে সমুদ্র এক পাশে পাহাড় এরকম একটি সৌন্দর্যের মিশেল নেই। প্রাসঙ্গিকভাবে পর্যটনের কথা যখন বলছেনই, অন্যান্য আমরা অনেকের সাথে কথা বলেছি যারা পর্যটক এসছেন এবং দর্শনার্থী, তাদের অনেকে কিন্তু নিরাপত্তাহীনতা, যোগাযোগ ব্যবস্থার ঘাটতি এবং অনেকগুলো সমস্যার কথা বলছিলেন। স্থানীয় একজন বাসিন্দা হিসেবে আপনি এই সমস্যাগুলোকে কীরকম করে দেখছেন? আসলে কক্সবাজারের মানুষ আমি মনে করব যে খুব পর্যটক বান্ধব। আমরা খুব ছোটোবেলায় দেখেছি বিদেশি পর্যটকরা এসে একেবারে বিচে সমুদ্র স্নান করছে, কেউ তাদের দিকে তাকায়ও নি, ডিস্টার্বও করেনি। এবং বর্তমান সময়ে আপনি দেখেন পর্যটকদের সাথে টুকরো অনেকগুলো ছোট ঘটনা তৈরি হবে ঠিক, কিন্তু ব্যাপকভাবে কোনো পর্যটক ব্যতিব্যস্ত হয়নি। আমাদের নিরাপত্তায় তারা আমাদের জনসাধারণ বিঘ্নিত করেনি। তবে আমাদের প্রটোকল, যেমন রামু সেনাবাহিনী করা হয়েছে, বিডিআর এখানে খুব সুশক্ত অবস্থানে। আমি জেনেছি যে মাননীয় প্রধানমন্ত্রী নৌবাহিনীকে এখানে নতুনভাবে সাজাচ্ছেন।
আরও অনেক ধরনের উন্নয়ন। তখন আমাদের প্রটোকল সমস্যার মধ্যে এবং আমাদের সামগ্রিক নিরাপত্তা প্রহরী হিসেবে আমি মনে করি পুরো কক্সবাজার আন্তর্জাতিক মানের সিঙ্গাপুর, ব্যাংকক যেভাবে নিরাপত্তা একটা বলয়, এটা মানুষের তৈরি করেছে। আমরা যখন ব্যাংককে সমুদ্রের মধ্যে স্পিড বোটে চলি তখন মনে হয় যেন জাল পেতে রয়েছে সমুদ্রের নিচে, আসলে জাল পাতা নেই, কারণ তারা আমাদেরকে সেভাবে নিরাপত্তারা চাদরে সমাদৃত করে রেখেছে। আমি মনে করি খুব দ্রুত মানুষের এই ধরনের কনসেপ্ট মনে হবে বঙ্গোপসাগরের নিচেই মাননীয় প্রধানমন্ত্রীর ইঙ্গিতে জাল পাতা হয়েছে, কেউ ডুববে না। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম কক্সবাজারের উন্নয়ন সম্ভাবনা এবং রাজনীতির চলমান যে প্রক্রিয়া, বিশেষ করে আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে আভ্যন্তরীণ বিরোধ কিংবা প্রতিপক্ষ অর্থাৎ বিরোধী দলীয় মাঠের রাজনীতি এবং মাদকের যে চোরাচালান সব কিছু মিলিয়ে কক্সবাজারের চলমান জীবন নিয়ে আমরা কথা বলছিলাম। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসিম সরোয়ার কাদেরী। আমরা এখন ফিরে যেতে পারি আমাদের কেন্দ্রীয় স্টুডিওতে। ধন্যবাদ সালেজুর চৌধুরী। রিয়াজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বাংলাদেশ লাইভে তৃণমূলের সমস্যা ও সম্ভাবনা নিয়ে বলছিলেন আমাদের প্রতিনিধিরা। রাজশাহী থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী কাজী শাহেদ, সুনামগঞ্জ থেকে মাফিয়া মুক্তা, ময়মনসিংহ থেকে সৈয়দ নোমান এবং কক্সবাজার থেকে রিয়াজ হায়দার চৌধুরী। সংবাদের এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সংবাদ। কুড়িগ্রামে বড় জমিতে নেক ব্লাস্ট রোগ দেখা দিয়েছে, আর এতে আতঙ্কিত হয়ে পড়েছেন জেলার প্রায় 4 লক্ষাধিক কৃষক। কৃষি বিভাগের পরামর্শে সংক্রমিত জমিতে কীটনাশক স্প্রে করেও শেষ রক্ষা পাচ্ছেন না কৃষকরা। তবে রোগ প্রতিরোধে কৃষকদের সব ধরনের সহযোগিতা করছে স্থানীয় কৃষি বিভাগ। কুড়িগ্রাম প্রতিনিধির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চলতি বোরো মৌসুমে কুড়িগ্রামের বোরো ধানের ফলন ভালো হলেও বিরূপ আবহাওয়ার কারণে বোরো ধানে আক্রান্ত হয়েছে এই নেক ব্লাস্টে। ফলে একরের পর একর জমিতে পাকা ধান চিটা হয়ে যাচ্ছে। আক্রান্ত জমিতে প্রতিশোধক হিসেবে ট্রাইসাইক্লোজল গ্রুপের ছত্রাকনাশক এবং ভালো জমিতে প্রতিরোধক হিসেবে কার্বেন্ডাজিন গ্রুপের ছত্রাকনাশক প্রয়োগ করছেন কৃষকরা। বেঁচে থাকার একমাত্র ভরসা ধানের এমন অবস্থা হওয়ায় দিশেহারা কৃষকরা। আর এত কষ্ট করি আবাদ করার পরে মানে আশা করছিলাম 3 মণ 3.5 মণ ধান আসবে, তাতে পাইতে আমাকে 6-9 হাজারের মতো আর কি, কিন্তু আমার পুরোটাই লস। ধান আছে সেটুকু রক্ষা করার জন্য আমরা এই ওষুধ ব্যবহার করতেছি, আর এতে আমাদের টাকা পয়সা বেশি খরচ হচ্ছে। আর আমরা তো কৃষক মানুষ, আমরা যেভাবে ব্যয়বহুল হলে আমরা নিজেদের কীভাবে রক্ষা করব। তবে এ রোগ প্রতিরোধে কৃষকের মাঝে লিফলেট বিতরণ সহ নানা পরামর্শ দিয়ে যাচ্ছে কৃষি বিভাগ। ফসলের খুব বেশি ক্ষতি হবে না বলে জানালেন এই কৃষি কর্মকর্তা। আমরা কৃষককে ভালোভাবে সহযোগ করেছি এবং তাদেরকে দিয়ে ছত্রাকনাশক স্প্রে করাতেও সক্ষম হয়েছে। তা আমরা আশা করছি যে আমাদের কৃষকের এখানে কোনো আতঙ্কের কোনো কারণ নেই। কৃষি বিভাগের তথ্য মতে চলতি বোরো মৌসুমে জেলার 9 উপজেলায় 1,10,502 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আজ 2 মে। মুক্তিযুদ্ধের সময় এই দিনে নির্বিচারে হত্যা করা হয়েছিল ফরিদপুরের ঈশান গোপালপুরের 28 হিন্দু গ্রামবাসীকে। এলাকাবাসীর দাবি, শহীদ সেই মানুষগুলো স্মৃতি রক্ষায় সরকারি উদ্যোগে একটি স্মৃতিস্তম্ভ তৈরি করা হোক। খায়রুজ্জামান সোহাগের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। এই জমিদার বাড়িতেই পাক সেনাদের গুলিতে নিহত হন 28 জন নিরীহ গ্রামবাসী। নিরাপদ আশ্রয় ভেবে মুক্তিযুদ্ধের সময় সনাতন ধর্মের এসব মানুষ আশ্রয় নিয়েছিলেন এখানে। ফরিদপুরের ঈশান গোপালপুর জমিদার বাড়িতে এখন ঠাঁই পেয়েছে স্থানীয়দের তৈরি একটি স্মৃতিফলক। এই এলাকা থেকে প্রত্যেক বাড়ি থেকেই প্রায় সব পুরুষ লোকদেরকে ধরে আনা হয় এখানে, এবং এই বাড়িতে, এই ঈশানবাবুর বাড়িতে নিরাপদভাবে শহর থেকে কিছু লোক আসছিল, তাদেরকেও এখানে ধরে ওই কাছারির ঘরে ওই ঘরটার মধ্যে আটকে রাখে এবং পরে দুজন করে বের করে গুলি করে হত্যা করা হয়। ধুমধামের বাসায় গুলির আওয়াজ পাওয়াতেই শেষে বৃষ্টি কমে গেল। শেষের দিকে যে সব ধরে দিলাই নয়, পাশে একটা
গর্ত ছিল, সেই গর্তের মধ্যে সব অন্যান্য ফালাতে লাগলো। এলাকাবাসীর আশঙ্কা এটি নষ্ট হয়ে গেলে পুনরায় কোনো ফলক তৈরি নাও হতে পারে, তাই সরকারিভাবে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি তাদের। সরকারিভাবে আজ পর্যন্ত এখানে কোনো ব্যবস্থা বা উদ্যোগ নেওয়া হয়নি এই স্মৃতি রক্ষার জন্য। হত্যার গণ কবরে একটা স্মৃতিসৌধের জন্য বিশেষভাবে অনুরোধ জানাবো সরকারকে। জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মনে করেন, আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে স্মৃতিসৌধ নির্মাণ জরুরি। ভবিষ্যৎ প্রজন্ম যাতে আগামী দিনের যে ইতিহাস সমৃদ্ধ আমরা একটি জাতি, আমরা যে মুক্তিযুদ্ধের চেতনায় একটি গৌরবময় জাতি, সেই কথাটি সারা বিশ্বে প্রকাশ করার জন্য বা সেই কথাটি নিজের অন্তরের ভিতরে ধারণ করার জন্য আমাদের এই স্থানগুলোকে আমাদের সংরক্ষণ করার দরকার। 1971 সালের 2 মে সন্ধ্যায় অবরুদ্ধ ফরিদপুরের ঈশান গোপালপুরে হামলা চালায় পাক সেনারা। পরদিন সকালে পুকুর পাড়ে পড়ে থাকা 28টি লাশ উদ্ধার করে গণকবর দেয় গ্রামবাসী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। 2 মাস নিষেধাজ্ঞা কাটিয়ে মেঘনায় মাছ ধরা শুরু করেছেন চাঁদপুরের জেলেরা। কর্মহীন অবস্থা থেকে ফিরে স্বস্তিতেই আছেন তারা। জেলেদের সহযোগিতায় এই বছর জাটকা সংরক্ষণ সফল হয়েছে বলে দাবি জেলা প্রশাসনের। ফরিদ হাসানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। চাঁদপুর জেলার মতলব উপজেলার 60নল থেকে লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার পর্যন্ত প্রায় 60 কিলোমিটার এলাকায় 2 মাস মাছ ধরা নিষিদ্ধ ছিল। উদ্দেশ্য জাটকা ইলিশ রক্ষা করা। নিষেধাজ্ঞার নির্ধারিত সময় পার হওয়ার পর চাঁদপুরের প্রায় 41,000 জেলে আবারও নদীতে নেমেছেন। ফলে স্বস্তি ফিরে এসেছে তাদের পরিবারে। 2 মাস কোসো ছিলাম, আমরা নদী যাই নাই। সরকার যখন অভিযান দিয়েছে আমরা এটা পালন করছি। কিস্তি মিস্তি নিয়ে অনেক কষ্টে দিন কাটাইছি, এখন আশায় আছি অভিযান শেষ হয়েছে, এখন নদীতে যাও মাছ ধরুন। পাম্বু নদীর মধ্যে লাইমা যদি মাছ বসে পায়, আল্লাহ যদি ডাইল ভাত কিছু মতো মাফা, তাহলে বাল বাচ্চা নিয়ে খাইতাম পারবো। মৎস্য কর্মকর্তারা বলছেন, প্রশাসন তৎপর থাকায় জাটকা নিধন বেশ কিছুটা ঠেকানো গেছে। এই কর্মসূচির সফলতা নির্ভর করবে আগামী মৌসুমে ইলিশের উৎপাদনের উপর। আমরা মনে করি এবছর আমরা সর্বোচ্চ পরিমাণে জাটকা রক্ষা করতে পেরেছি। এই জাটকা রক্ষার প্রভাবে আগামীতেও ইলিশের উৎপাদন আরও বাড়বে বলে আমরা প্রত্যাশা করি। জাটকা সংরক্ষণ সফল হয়েছে দাবি করে এর পুরো কৃতিত্ব জেলে এবং স্থানীয়দের দিতে চান চাঁদপুরের জেলা প্রশাসক। আমাদের এই যে 41,000 জেলে তারা সচেতন হওয়ার ফলে আমরা প্রায় 100% জাটকা রক্ষা করতে সক্ষম হয়েছি। আমি বিশ্বাস করি আগামী বছর ইলিশে বাংলাদেশ ভরপুর হয়ে যাবে। গেল 2 মাসে চাঁদপুরে 476টি অভিযান চালায় প্রশাসন। সাজা ও জরিমানা করা হয় 196 জন জেলেকে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, নিউজ 24 সংবাদের সময় হলো আরও একটা বিরতির, সাথে থাকুন। বিরতির পর স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। নতুন ভ্যাট আইন কার্যকর করা হলে ক্ষতিগ্রস্ত হবেন ব্যবসায়ীরা। বিশেষ করে প্রতিযোগিতায় টিকতে না পেরে মুখ থুবড়ে পড়বে ক্ষুদ্র মাঝারি শিল্প, ভোগান্তিতে পড়বেন ভোক্তারাও, এমন অভিমত ব্যবসায়ীদের। তারা বলছেন, আলোচনার মাধ্যমে সরকার দ্রুত সিদ্ধান্ত পরিবর্তন না করলে আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা। আরও জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। নতুন আইন অনুযায়ী আগামী 1 জুলাই থেকে 15% হারে ভ্যাট আদায় করবে সরকার। কিন্তু দীর্ঘদিন ধরে ব্যবসায়ী সংগঠনগুলোর সাথে আলোচনা করার পরও সরকার ভ্যাট আইন কার্যকরে অযৌক্তিক সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে মনে করছেন ব্যবসায়ীরা। তাদের মতে 15% ভ্যাট দেশীয় ক্ষুদ্র এবং মাঝারি শিল্প ছাড়াও ভোক্তাদের জন্য হুমকি। আপনি যেখানে 5% বিদ্যুতের ট্যাক্স দিত, ওয়াসা গ্যাসের ট্যাক্স দিত, সেটা 15% দিতে হবে। তো 10% অটোমেটিক আপনার প্রত্যেকটা বিলে বেড়ে যাবে। তো সেই ক্ষেত্রে এই ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তারা কীভাবে টিকবে? এর মধ্যে আবার সম্পর্ক শুরুটি দিয়েছে, তো সেখানে যেখানে অবাধে ইম্পোর্ট হচ্ছে, তো সেই ক্ষেত্রে যদি এই সম্পর্ক শুরু না থাকে,
তাহলে আপনি ব্যালেন্স কীভাবে করবেন? আমাদের রিকমেন্ডেশনটা হলো আমাদের যে 7 দফার আলোকে আমাদের যে প্রান্তিক লেভেলে যারা ক্ষুদ্র ব্যবসায়ী, হ্যাঁ, যদিও মানে প্যাকেজ ভ্যাট নাও রাখা যায়, কিন্তু ওই যে কোনো একটা নামেই হোক, আঙ্গিকে হোক, একটু সীমিত আকারে প্যাকেজ ভ্যাট রাখা, যাতে ছোটো ছোটো ব্যবসায়ীরা সাস্টেন করতে পারে। এইটা হয়তো আপনার 7.5 থেকে 10-এর মধ্যে এই স্ল্যাবটা করলে আমার মনে হয় একটা সহনশীল পর্যায়ে চলে আসবে। তাদের আপনার মুনাফাটাই অত্যন্ত কম হয়ে থাকে, সেখানে 15% ভ্যাট দেবার পরে কেউ আমার মনে হয় না যে তাদের সেই ব্যবসা বন্ধ করে বাড়িতে চলে যেতে হবে। রোববারের বৈঠকে ব্যবসায়ীদের আন্দোলনের হুমকির প্রেক্ষাপটে এক বিবৃতিতে এনবিআর বলছে, দেশের জনগণ এখনো 15% হারে ভ্যাট দিচ্ছে। তাদের দাবি, আদায় করা সেই ভ্যাট যেন ব্যবসায়ীরা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেন, তা নিশ্চিত ও সহজ করবে নতুন আইন। আমাদের বিষয় না পর্যায়ক্রমে সরকারের এমন অনড় অবস্থানেও ব্যবসায়ীরা বলছেন একসাথে কাজ করতে চান তারা, তবে দেওয়ালে পিঠ ঠেকলে বিকল্প থাকবে না আন্দোলনের। সবসময় বার্গেনিং করি যে না, আমরা সরকারের সাথে একটা সহায়ক শক্তি হিসাবে আমরা কাজ করছি, কিন্তু যদি সরকার এরপরও বুঝতে না পারে তাহলে তো আর আমাদের হাতে থাকবে না, কারণ এখানে কিন্তু প্রান্তিক পর্যায়ের ব্যবসায়ীরা কিন্তু জড়িত। আমাদের তো মেনে নেওয়ার তো প্রশ্ন ওঠে না, সময়ই কথা বলবে। কারণ এটাকে যদি পুনর্বিন্যাস না করেন, আমাদের এফবিসিসির দাবি, যেটা ন্যায়সঙ্গত দাবি, যেটা ওনারা করছেন, যারা দায়িত্ব নিয়ে পাওয়ারফুল কমিটি কাজ করছেন, তাহলে আমার মনে হয় না এটা ব্যবসায়ীরা মেনে নেবে। রোববারের বৈঠকে নতুন ভ্যাট আইন নিয়ে ব্যবসায়ীদের সাথে বাকবিতণ্ডায় জড়ান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। এখন গ্রীষ্মকাল, চারিদিকে রোদের তাপদাহ, আবার হঠাৎ ঝোড়ো হাওয়া, সাথে বৃষ্টি। তবে এই মৌসুমে পাকা ফলের মৌ গন্ধে ভরে থাকে চারদিক। রাজধানীর কারওয়ান বাজার ঘুরে মৌসুমি ফলের খবর জানাচ্ছেন রিশাদ হাসান। পাকা আমে মধুর রসে মুখ রঙিন না হলেও বৈশাখী বাজারে উঠতে শুরু করেছে কাঁচা মিঠা আম। রাজধানীর কারওয়ান বাজার সহ বিভিন্ন বাজারে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি হচ্ছে ফলের রাজা আম। শুধু তাই নয়, গ্রীষ্মকালীন প্রায় সব ফলেই কম বেশি উঠেছে বাজারে। শুরুর দিকে দাম কিছুটা চড়া থাকলেও ঝড় বৃষ্টির কারণে সেই দাম এখন হাতের নাগালের মধ্যেই। তবে দাম নিয়ে নানা অভিযোগ আছে আড়তদারদের। যদি সব আম পইরে সস্তা হয়ে গেছে, এখন আর দাম বেশি নাই, সব জায়গায় দাম কম। দোকানে মার্কেটে কিনতে গেলে 1 কেজি ফলের দাম 150 টাকা নেয়, 120 টাকা কেজি নেয়। ফুটপাতে কিনতে গেলে 70 টাকা 80 টাকা কেজি। তো ফুটপাতে না থাকার কারণে ফলের দাম কমে গেছে। এখন 2 দিন ধরে আজকে এই যে বৃষ্টিটায় আরো সমস্যা হয়েছে। রাজধানীর কারওয়ান বাজারে এখন মৌসুমি ফলের ভেতর দেশি পাকা আম 50 টাকা, গোবিন্দভোগ 100 টাকা, দেশি কাঁচা আম 40 টাকা, জামরুল 60 টাকা কেজি এবং তরমুজ 300 টাকা, বাঙ্গি 60 টাকা, কাঁঠাল 30 থেকে 200 টাকা, পাহাড়ি আনারস 8 থেকে 15 টাকা পিস বিক্রি হচ্ছে। আগামী সপ্তাহ থেকেই এবারের মৌসুমি ফল বাজারে আসবে বলে ধারণা করছেন বিক্রেতারা। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। এবার নিউজ 24 আন্তর্জাতিক প্রসঙ্গ। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা অব্যাহত রাখার হুঁশিয়ারি পরও দেশটির নেতা কিম জং উইনের সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর কিমের সঙ্গে সাক্ষাৎ হলে তিনি সম্মানিত বোধ করবেন বলেও উল্লেখ করেন। সোমবার সংবাদ মাধ্যম ব্লুমবার্গের সঙ্গে এসব মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। কিম জং উইনকে কঠিন শিয়ানা বলার একদিন পরেই তার সঙ্গে দেখা করার এমন বিনীত আগ্রহ দেখালো ট্রাম্প। তবে ট্রাম্পের এমন মন্তব্যের পর হোয়াইট হাউস থেকে একটি বিবৃতি জারি করা হয়। বিবৃতিতে বলা হয়, ট্রাম্প উনের বৈঠকের আগে উত্তর কোরিয়ায় বেশ কিছু শর্ত পূরণ করা প্রয়োজন। তবে শর্তগুলো এখনই প্রকাশ করা হবে না বলেও জানায় হোয়াইট হাউসের মুখপাত্র শন স্পাইসার। Under the right circumstances. Under the right circumstances. He said he would be honored. Whatever is necessary under the right circumstances. দর্শক, সংবাদে নিচ্ছি ছোট্ট আরেকটা বিরতি, সাথেই থাকুন।
স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। দর্শক, রাজধানীর ধানমন্ডিতে টিআইবি আয়োজনে সুশাসন ও গণতন্ত্র বিষয়ক সেমিনারে বক্তব্য রাখছেন বক্তারা। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। প্রায় 16টি আপনার নীতি, এই এতগুলো চাপ উপেক্ষা করে বাংলাদেশের গণমাধ্যম এখনো যে সুশাসন বিষয়ের অনেক কিছুকে তুলে নিয়ে আসতে পারছে, এটা অবশ্যই তাদের বলবো যে একটা ওয়াচফুল আই থেকে তারা করছেন, কিন্তু তারপর তাদের বাধার সম্মুখীন হতে হয়। তো এই জন্য আমরা যেটা বলছি যে সামগ্রিকভাবে আপনার এসডিজি করতে গেলে পরে এবং সরকারের দিক থেকে সরকার যদি করতে পারে, সেটা যে সরকারের একটা কমিউনিকেশন স্ট্র্যাটেজি ডেভেলপ করা দরকার এসডিজি বিষয়ে। কারণ সামগ্রিকভাবে আমরা যদি দেখতে পারি যে বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে সরকারের পক্ষ থেকে বিভিন্ন রকম মন্তব্য চলে আসার কারণে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়, এবং সে কারণে কিন্তু আসলে তাৎক্ষণিকভাবে আসলে কে উপপাত্র কিংবা কে, এবং যে কারণে কিন্তু আসলে কি মেসেজ গুলো কিন্তু আইডেন্টিফাই করার কোনো সুযোগ থাকে না। তো সেখান ক্ষেত্রে যদি একটা কমিউনিকেশন স্ট্র্যাটেজি যদি থাকে, বিশেষ করে এসডিজি কে কেন্দ্র করে যদি একটি আমাদের স্ট্র্যাটেজি গভর্নমেন্ট নিতে পারে, এবং সেখানে নিশ্চয়ই আমরা সবাই মিলে সেখানে সরকারকে সহযোগিতা করতে রাজি আছি, যদি করা সম্ভব হয় তাহলে সেখানে কিন্তু আমাদের মনে হয় যে এই জায়গাটা আমরা একটু উত্তোলন ঘটাতে পারবো। আমরা মনে করছি যে তথ্য মন্ত্রণালয়ের বর্তমান কর্মকাণ্ড সেদিকেও কিন্তু আসলে জনবন্ধন করার প্রয়োজন রয়েছে, কারণ তথ্য মন্ত্রণালয়ের কর্মকাণ্ড যদিও আসলে রেগুলেটরি বডি হিসেবে তাদের ফাংশন আছে, কিন্তু সেখানেও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আমাদের নিজস্ব বিবেচনা থেকে যে অনেকগুলো সাম্প্রতিককালে যে আইনি উদ্যোগগুলো নেওয়া আছে, বেশি অনেকগুলো আইনি কিন্তু আসলে নিবর্তনমূলক বলে অনেকের কাছে মনে হয়। বিশেষ করে বিশ্লেষক যারা আছেন তারা মনে করছেন যে মিডিয়া ফ্রেন্ডলি আইনগুলো কিন্তু আসলে হচ্ছে না, মিডিয়া ফ্রেন্ডলি পলিসিগুলো কিন্তু আসলে হচ্ছে না। তো এই জায়গাটা কিন্তু আসলে জনগণের কথাকে মাথায় রেখে কিন্তু আমাদের এখানে করতে হবে, কারণ আমরা যেহেতু এসডিজিকে নিয়ে কথা বলছি, সেখানে কিন্তু সরকারের একটা গুরুত্বপূর্ণ একটা যেহেতু আন্তর্জাতিক কমিটমেন্ট রয়েছে, সেই কমিটমেন্টকে বাস্তবায়ন করতে গেলে পরে কিন্তু একটা অনুকূল পরিবেশ সৃষ্টি করতে হবে। আমরা এটা বলছি যে বর্তমানে যে বিদ্যমান যে কমিউনিটি রেডিও ব্যাপারটি রয়েছে, সেখানে কিন্তু সরাসরি নিউজ পরিবেশনার ক্ষেত্রে এক ধরনের নিষেধাজ্ঞা আছে নীতিমালাতে। তো নীতিমালাটা যদি একটু সহজ করে স্থানীয় সংবাদগুলোকে যদি প্রচার করার জন্য কমিউনিটি রেডিওকে সুযোগ দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে তারা কিন্তু স্থানীয় প্রশাসনকেও কিন্তু জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে পারবে বলে আমরা মনে করছি। এবং আমরা এটা বলছি যে বিভিন্ন সময় আমরা দেখতে পেয়েছি যে জনগণের অভিমত প্রকাশের সুযোগগুলোকে অনেক সময় সীমিত করে দেওয়া হয়, বলা নেই করা নেই, হুট করে আপনার ইউটিউব বন্ধ করে দেওয়া হচ্ছে, ফেসবুক বন্ধ করে দেওয়া হচ্ছে, অথবা সীমিত করা হচ্ছে, অথবা কোনো একটা মন্তব্যের কারণে কাউকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হচ্ছে, সাংবাদিককে গতকালকে অ্যারেস্ট করা হচ্ছে। এই ব্যাপারগুলোকে যদি আমরা মাথায় রাখি, তাহলে আমরা যেটা মনে করছি যে ইন্টারনেট বা ফেসবুক বন্ধের মতো কোনো ঘটনা যদি সামনে ঘটে, তাহলে কিন্তু আমরা ধরে নেব যে আপনি এসডিজি 16 এর ব্যাপারে সরকার কতটুকু আন্তরিক সেটার ব্যাপারে আমাদেরকে একটু বিবেচনা করতে হবে, কারণ এই ইন্টারনেট বন্ধ করা কিংবা ফেসবুক বন্ধ করার মাধ্যমে কিন্তু এসডিজি 16 অর্জিত হবে না। এবং সবচেয়ে বড় কথা হলো যে গণমাধ্যম যে একটা পাবলিক গুড, এবং গণমাধ্যম যে সরকারকে সহযোগিতা করার জন্য কাজ করছে, এই উপলব্ধিটা কিন্তু সরকারের পক্ষ থেকে আসা উচিত। এবং যদি সেটাই আসে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আসলে জনগণ উপকৃত হবে, সরকার উপকৃত হবে, গণমাধ্যম নিজে উপকৃত হবে। আমরা এই পর্যায়ে যেটা দেখবো যে গণমাধ্যম কি করতে পারে। আমরা যেটা দেখতে পাচ্ছি যে গণমাধ্যম তো তার সীমিত পরিসরের মধ্যে হলো তার যতটুকু সুযোগ পাচ্ছে, তার মধ্যে থেকেও তারা সুশাসন ব্যাপারগুলোকে খুব প্রবলভাবে তুলে নিয়ে আসছে, এবং সেটাকে আরো বেশি বেশি করে নিয়ে আসা ব্যাপারটাকে আসলে আমরা জরুরি বলে মনে করছি। এবং সেখানে অনুসন্ধানী সাংবাদিকতার কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আপনারা জানেন যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশে অনুসন্ধানী সাংবাদিকতার প্রসারে এবং বিকাশের জন্য কিন্তু অনেকগুলো প্রোগ্রাম কাজ করছে। সেই 99 সাল থেকে আমরা অনুসন্ধানী সাংবাদিক পুরস্কার দিচ্ছি, 2011 সাল থেকে আমরা এই পর্যন্ত প্রায় 400-র মতো সাংবাদিক, বিশেষ করে ঢাকার বাইরের সাংবাদিকদেরকে আমরা অনুসন্ধানী সাংবাদিকতা প্রশিক্ষণ দিয়েছি, এবং আমাদের ফেলোশিপের একটা কর্মসূচি রয়েছে। এর বাইরেও আমাদের বেশ কিছু কর্মসূচি আছে। তার মাধ্যমে সেটা যেটি হলো যে অনুসন্ধানী সাংবাদিকতার অনেক চ্যালেঞ্জ আছে, সবকিছুই আছে, তারপরেও সারা জাগানো অনুসন্ধানী সাংবাদিকতা করার সুযোগ কিন্তু এখনো আছে। বিশেষ জন্য কিন্তু এসডিজির যে পয়েন্টগুলো আছে, সেখানে নিজে যদি আমরা আগাতে পারি, তাহলে সেখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ করা সম্ভব হবে। দর্শক, ধানমন্ডিতে টিআইবির আয়োজনে সাংবাদিকতার কর্মশালার উপর বক্তব্য রাখছিলেন বক্তারা। এতক্ষণ তা সম্প্রচার করা হলো। এবারে খেলার খবর। উইফা চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগে আজ মুখোমুখি হচ্ছে দুই নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল ও অ্যাটলেটিকো মাদ্রিদ। আসরের বর্তমান চ্যাম্পিয়ন রিয়ালের সামনে সুযোগ ঘরের মাঠে বড় ব্যবধানে জয় নিয়ে ফাইনালের পথে এগিয়ে থাকা। বিপরীতে অ্যাটলেটিকোর জন্য এ ম্যাচ গেল আসরের ফাইনালে রিয়ালের বিপক্ষে হারের প্রতিশোধ নেয়ার। সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 1:15টায়। রিয়াল ও অ্যাটলেটিকো মাদ্রিদ
একই শহর, মাঠের লড়াই আর বর্তমানে আধিপত্যের মানদণ্ড প্রায় সমান হলেও দুই দলের ফুটবলীয় ইতিহাস, ঐতিহ্য আর সাফল্যের পাল্লায় যোজন যোজন এগিয়ে জিনেদিন জিদানের শিষ্যরা। রিয়ালের সাফল্যের বিপরীতে ঠিক নিজেদের বিবর্ণ ফুটবলের প্রতিচ্ছবি হয়ে ওঠায় যেন নিয়তি হয়ে দাঁড়িয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদের জন্য। কেননা 2013-14 মৌসুমে লিসবনের ফাইনালে পারেনি 2 বছর পর সান সিরোর ফাইনালেও। মাঝে 2014-15 মৌসুমে বিদায় নিতে হয়েছিল কোয়ার্টার ফাইনাল হেরেই। সেই রিয়ালই এবার যখন প্রতিপক্ষ সেমিফাইনালে, তখন রিয়ালের ঘরে মাঠ সান্তিয়াগো বার্নাব্যু থেকে রিয়াল জুজু তাড়াতে পারবে অ্যাটলেটিকো? আর জুজু কাজ করবেই বা না কেন? শুধু ঐতিহ্য আর বনেদিয়ানায় নয়, ইউরোপ সেরার মুকুট যে সর্বোচ্চ 11 বার পরেই নিজেদের নামের প্রতি সুবিচার করেছে রিয়াল মাদ্রিদ, যেখানে নামি দামি ফুটবলার কেনার সামর্থ্যহীনতা আর $1 মিলিয়ন উপেক্ষা করে শুধুমাত্র খেলোয়াড়দের আত্মবিশ্বাসের জোরে নিজেদের নামের পাশে বর্তমানের পরাশক্তির বিশেষণটি দিব্যি মানিয়ে নিয়েছে দলটি। তবে রিয়াল বাধায় যে সবশেষ 3 মৌসুমের 2 বার ফাইনাল খেলেও অধরা রয়ে গেছে দলটির শিরোপার স্বপ্ন। ইউরোপিয়ান ও চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে দুই দল এ পর্যন্ত মুখোমুখি হয়েছে 7 বার, যেখানে রিয়ালের জয় 4টিতে আর অ্যাটলেটিকোর 1টি। 2টি ড্রয়ের 1টি আবার রিয়াল জিতেছে টাই ব্রেকারে, সেটিও কিনা গেল আসরের ফাইনালে। আর সম্ভবত এই কারণে চ্যাম্পিয়ন্স লিগের ড্রতে প্রতিপক্ষের নাম শোনার পরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন জিনেদিন জিদান। মাঠের লড়াইয়ের আগে অন্তত মানসিকভাবে তো এগিয়ে থাকা যাবে। আর তাই হয়তো এই ম্যাচে সিমিওনের কাজটা আরো কঠিন। 2 বার ফাইনালে উঠে হারের আক্ষেপ ঘোচানো আর লা লিগার শিরোপার স্বপ্ন শেষ হয়ে যাওয়ার পরও রিয়ালের দুর্গে দেয়াল হয়ে নিজেদের আরও একবার প্রমাণের তীব্র আকাঙ্ক্ষার প্রতিফলন করে দেখানো। তামিমুর রহমান, নিউজ 24। দর্শক, এই ছিল এখনকার নিউজ 24 সংবাদে। পরের আয়োজন উই লাভ স্পোর্টস দেখার আমন্ত্রণ রইল।